হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। তোমরা হয়তো একটু চিন্তিত আছো ম্যাথ নিয়ে, বিশেষ করে। কিন্তু তোমাদেরকে আমি বলবো ম্যাথ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাদের টার্গেট 40-এ 40, তাদেরকে বলবো তারা ঠিক জায়গাতেই এসেছো। আর যারা উপপাদ্য সম্পাদ্য ম্যাথ নিয়ে একটু চাপে আছো, তাদেরকে বলবো তোমাদেরকে আমি ফুল মার্কস পাইয়েই ছাড়বো। তোমরা শুধু আমার সাথে জুড়ে থাকো, ক্লাসগুলো ঠিকঠাকভাবে করতে থাকো। তোমরা একটু সাপোর্ট করো, দেখো 40-এ 40 তোমরাই পাবে। নিজের মধ্যে বিশ্বাসটা আনো, বুঝলে? চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাস শুরুর আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, তুমি বিশ্বাস করলে তবেই তুমি সেই জায়গায় অ্যাচিভ করতে পারবে, তাই তো? সেটাই তো হয়, আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পেতে পারি, তবেই তুমি আমার সাথে ক্লাস করলে ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। আমি তোমাদের অভিজিৎ স্যার, বর্তমানে আমি রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। আমি কোনোদিন জীবনে ফুল মার্কসের কম পাইনি, বুঝলে? ম্যাথে কোনোদিন আমি ফুল মার্কসের চেয়ে কম কম পাইনি। তো তোমাদেরকেও আমি পাইয়েই ছাড়বো, এটাই আমার ডেডিকেশন তোমাদের জন্য। আর যাদের টার্গেট 40-এ 40 পাওয়া বা ফাইনাল এক্সামে 100-র মধ্যে 100 স্কোর করার, তাদেরকে বলবো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর যারা সাবস্ক্রাইব করছো, প্রথম 100 সাবস্ক্রাইবারের জন্য থাকছে আমাদের অফলাইন যে পেড ব্যাচ আছে, অফলাইন পেড ব্যাচের ডেইলি প্র্যাকটিস মেটেরিয়ালের পুরো সেট ফ্রি আজকে, ঠিক আছে? চলো তাহলে আজকে শুরু করা যাক ক্লাস। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা করব উপপাদ্য নাম্বার 40। আগের ক্লাসে আমরা উপপাদ্য নাম্বার 41 করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো উপপাদ্য 41 আমরা করেছিলাম আগের ক্লাসে। যারা ক্লাস দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে দেখে নিও উপপাদ্য 41, যেটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য। আর সেকেন্ড সামেটিভে তো তোমরা আসবেই, ওটা ধরে নাও, বুঝলে? চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে হচ্ছে উপপাদ্য উপপাদ্য 40। উপপাদ্য 40-তে যাওয়ার আগে আমি তোমাদের একটু বেসিক সম্বন্ধে বলে দিতে চাই। একটু বেসিক ক্লিয়ার থাকলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। উপপাদ্য 40-তে কি বলা আছে তোমরা নিশ্চয়ই পড়ে নাও, একবার পড়েছো নিশ্চয়ই, একবার পড়েও নাও তাও। দেখো উপপাদ্য নাম্বার 40-তে কি বলেছে। উপপাদ্য নাম্বার 40-তে বলে আছে যে একটা বৃত্তের যদি একটা স্পর্শক থাকে, ঠিক আছে? শুধু টার্মগুলো শোনো এখন। কি বলেছে? একটা বৃত্তের একটা স্পর্শক থাকে। আমরা কি তাহলে টার্ম পেলাম? স্পর্শক। তোমরা অনেকেই জানো স্পর্শক কি, আবার অনেকে জানোও না স্পর্শক মানে কি। তাহলে আমি সবাইকার জন্যই বলে দিচ্ছি। দেখো, বৃত্তের স্পর্শক হচ্ছে এমন একটা জিনিস, এইটা হচ্ছে বৃত্তের স্পর্শক। ধরে নাও আমি নাম দিলাম এ বি, এটা বৃত্তের স্পর্শক। আর এখানে একটা ছেদ বিন্দু আছে স্পর্শকের, তো ধরে নাও এটা আমি নাম দিলাম আর, ঠিক আছে? আর এটা কি? বৃত্তের কেন্দ্র ও। তো স্পর্শক কাকে বলে? স্পর্শক হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একটা রেখাংশ যেটা বৃত্তকে একটা মাত্র ছেদ বিন্দুতেই ছেদ করবে, আর কোনো ছেদ বিন্দুতে ছেদ করবে না। মানে স্পর্শককে আমরা এখান দিয়ে টানতে পারি না এইভাবে। অনেকে বলতে পারে তো এইভাবেও টানতে পারি, কিন্তু এইভাবে টানতে পারি না। দেখো এইভাবে টানলে বৃত্তের দুটো জায়গায় ছেদ করছে, যেদিকেই টানো সেদিকে দেখো দুটো জায়গায় ছেদ করছে। স্পর্শক তখনই হবে যখন শুধুমাত্র একটা জায়গায় ছেদ করবে। সেটা এখানে হতে পারে, সেটা এখানে হতে পারে। দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা এটাও হতে পারে, সেটা এটা হতে পারে। এখানে একটা বিন্দুতে ছেদ করছে, যদি একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা হবে স্পর্শক, ঠিক আছে? এটা বোঝা গেল। এটা একটা বেসিক, আমাদের উপপাদ্যটা করতে গেলে এই জিনিসটা লাগবে। চলো তাহলে চলে যাওয়া যাক আজকের উপপাদ্যে, উপপাদ্য নাম্বার 40। দেখো উপপাদ্য নাম্বার 40-তে কি বলেছে, স্ক্রিনে এসছে, তোমরা পড়তে পারছো নিশ্চয়ই। তোমরা নিজেদের বইয়েও দেখতে পারো উপপাদ্য নাম্বার 40-তে কি বলেছে। দেখো পড়ো। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও তার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাই তো? তার মানে কি? কি বলেছে? একটা বৃত্ত আছে, বৃত্ত এটা, বৃত্তের এটা ধরে নাও কেন্দ্র, কেন্দ্রের একটা নাম দিলাম ও। বোঝা যাচ্ছে একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও। স্টেপ বাই স্টেপ পড়ো, স্টেপ বাই স্টেপ পড়লে তুমি ব্যাপারটার মুখস্থ করতে হবে না, তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? চলো তাহলে দেখো, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমি যেভাবে যেভাবে পড়াচ্ছি সেভাবে সেভাবে করতে থাকো। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। কি বলেছে?
বৃত্তের একটা স্পর্শক। একটু আগে আমরা দেখলাম স্পর্শক কাকে বলে। স্পর্শক হচ্ছে বৃত্তের আর একটা রেখা, সেই রেখার আর বৃত্তের একটা কমন পয়েন্ট আছে, মানে একটা ছেদ বিন্দু আছে। তো এইটা হচ্ছে একটা বৃত্তের স্পর্শক। ঠিক আছে, এটা এদিকেও হতে পারতো, এটা যেদিকে খুশি হতে পারতো। ঠিক আছে, ধরে নাও এটা কেন্দ্র ও আর এটা পি বিন্দুতে ছেদ করেছে, আর এটার নাম হচ্ছে এ বি দিলাম। এ বি একটা স্পর্শক, মানে একটা অ্যাকচুয়ালি স্পর্শক মানে কি, একটা সরল রেখা যেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো ডাউট নেই? তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্তের আবার ব্যাসার্ধ আছে। বৃত্তের ব্যাসার্ধ কি, এইটা ধরো বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এইদিকেও হতে পারে। এ কি হলো, এটা বেঁকে গেল কেন এত? চলো তাহলে সোজা করে দিই একটু। হ্যাঁ, এটা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, এটাও হতে পারে বৃত্তের ব্যাসার্ধ, যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আমাকে বলে দিয়েছে কি, বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এইটা হবে না, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এইটাই। তাহলে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর বৃত্তের স্পর্শক এই দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এই পর্যন্ত ক্লিয়ার? কি বলতে চেয়েছে সেটা বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। চলো দেখে নিই পরীক্ষায় কোশ্চেনটা যখন আসবে তখন আমরা কিভাবে লিখব, একবারে ফাইনাল কিভাবে লিখবো আমরা পরীক্ষার খাতায়। ধরো একটা আসবে কোশ্চেন, মানে উপপাদ্যর নামটা দিয়ে দেবে, তোমাকে সেটা বলবে এটা প্রমাণ করো, তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের দেখতে হবে প্রদত্ত কি কি দেওয়া আছে। ক্লিয়ার? প্রদত্ত আমাদের কি কি দেওয়া আছে দেখো তোমরা, এটা পড়ো একবার, উপপাদ্যটা পড়ো, উপপাদ্যটা পড়লেই বুঝতে পারবে। বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে আমরা প্রথমে আগে এইখানে ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি ভালো করে। ছবিটা আমাদের এঁকে নিতে হবে, পরীক্ষার সময় আঁকতে হবে। এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে কেন্দ্র ও, একটা স্পর্শক আছে, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। ক্লিয়ার? এ বি স্পর্শ বিন্দু, এখানে বৃত্তের সাথে স্পর্শকের কি পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে কেন্দ্র, তাই তো? এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে স্পর্শক। এবার বলেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এইটা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা লম্ব প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে ডায়াগ্রামটা এঁকে নেবো। ডায়াগ্রামটা এঁকে নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে যে প্রদত্ত কি দেওয়া আছে, মানে প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখবো। তারপর লিখবো প্রমাণ কি করতে হবে, তারপর যদি কিছু অঙ্কন থাকে সে অঙ্কন কি আছে সেটা লিখবো, তারপর আমরা প্রমাণে আসবো। এইগুলো হচ্ছে স্টেপ, স্টেপ বাই স্টেপ করতে হবে, তবেই তুমি ফুল মার্কসটা পাবে। ঠিক আছে, তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তাহলে আমরা প্রথমে লিখে নেবো যে প্রদত্ত কি আছে, তাই তো? আমি যেরকম ভাবে বলছি সেইভাবে তোমরা নিয়ম মেনে চলো। ফুল মার্কস পাওয়ার টপারদের ট্রিকই হয় এরকম, যে স্টেপ বাই স্টেপ করব যাতে এক্সামিনার কোনোভাবে নাম্বার না কাটতে পারে। তো সেইগুলো তোমরা ফলো করো। প্রদত্ত কি বলা আছে, প্রদত্ত বলা আছে, যেটা বলা আছে আমরা বিশেষ কিছু লিখবো না, অকেন্দ্রীয় বৃত্তের, অকেন্দ্রীয় বৃত্তের কি, এ বি হলো স্পর্শক। সিম্পল, এটাই দেওয়া আছে, অকেন্দ্রীয় বৃত্তের এ বি হলো স্পর্শক। আর কি বলা আছে, স্পর্শবিন্দু কি বলা আছে, স্পর্শবিন্দু পি। ঠিক আছে, স্পর্শবিন্দু পি, আর কি আছে, ও পি, তাই তো? ও পি হলো
স্পর্শবিন্দুগামী কি ব্যাসার্ধ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো স্পর্শক এবং স্পর্শবিন্দু পি ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর আমাদের লিখতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে কি বলেছে দেখো, পদ্মটা পড়ো। কি প্রমাণ করতে হবে সেটা বলাই আছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাই তো? পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে সেটাই যে ওপি আর এবি আমাদের প্রমাণ করতে হবে ওপি এবং এবি ব্যাসার্ধ আর স্পর্শক। ওপি আর এবি পরস্পরের লম্ব। পরস্পরের লম্ব, ঠিক আছে? তার মানে কি ওপি লম্ব এবি। এই পর্যন্ত ক্লিয়ার? এটা হয়ে গেল প্রমাণ করতে হবে। এরপর আমরা কি লিখব? যদি কিছু অঙ্কন থাকে সে অঙ্কনটা আমরা করব, মানে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আরো এক্সট্রা যদি কিছু আমাদের আঁকতে হয় সেটা হচ্ছে অঙ্কন। তাহলে এরপর আমরা চলে যাব অঙ্কনে। দেখি অঙ্কন কিছু করতে হয় কিনা। বুঝতে পেরেছো? অঙ্কন যদি আমাদের করতে হয় এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য কি করতে হবে? আমাদের একটা এক্সটার্নাল বিন্দু নিতে হবে, মানে বৃত্তের বাইরে অবস্থিত কিন্তু সেটা স্পর্শকের আবার উপরে অবস্থিত একটা বিন্দু নিতে হবে। ধরো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম হচ্ছে কিউ। কিছুই নয়, শুধু একটা বিন্দু নিলাম যেটা বৃত্তের বাইরে অবস্থিত আর স্পর্শকের উপরে অবস্থিত একটা বিন্দু, ঠিক আছে? ওটা হলো কিউ। এবার আমরা কি করব? ও আর কিউ যুক্ত করব। এই যে ও আর কিউ পরস্পরকে যুক্ত করব, ঠিক আছে? ও আর কিউ পরস্পর যুক্ত করব, সেটা আমরা অঙ্কনে লিখব। যে কি করলাম? অঙ্কনে আমরা লিখব কিউ হলো একটি বহিস্থ বিন্দু যা স্পর্শকের উপর অবস্থিত। স্পর্শকের উপর অবস্থিত, ঠিক আছে? কিউ হলো একটি বহিস্থ বিন্দু যা স্পর্শকের উপর অবস্থিত। আর কি? ও কিউ যুক্ত করলাম। এটাই অঙ্কন করেছি, এর থেকে বেশি কিছু তো আর করিনি, তাই তো? এটা প্রমাণ করতে গেলে আমাদের এই অঙ্কনটুকু করতে হবে। তো অঙ্কন করতে গেলে যেটা করেছি সেটাই লিখলাম, যে কিউ হলো একটি বহিস্থ বিন্দু যা স্পর্শকের উপর অবস্থিত আর ও কিউ আমরা যুক্ত করেছি, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলে যাব আমরা আমাদের এরপর প্রমাণে, ঠিক আছে? আমরা চলে যাব এরপর প্রমাণে। চলো তাহলে প্রমাণ দেখে নেওয়া যাক। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? জায়গা কম আছে, তো প্রমাণ আমরা দেখে নিচ্ছি। তোমরা যদি কেউ না লিখতে পারো স্ক্রিনশট নিয়ে জিনিসটা লিখে নিও যে স্টেপ বাই স্টেপ কিভাবে কি হয়, ঠিক আছে? চলো আমি মুছে দিলাম। চলো তাহলে প্রমাণ দেখে নেওয়া যাক। আমরা লিখব প্রমাণ। প্রমাণ কি? প্রমাণে আমরা প্রথমে কি দেখব? প্রথমে দেখব যে এই যে স্পর্শক আছে, স্পর্শকের উপর পি বিন্দু ছাড়াও একটা বহিস্থ বিন্দু কিউ, তাই তো? তাহলে সেটাই লিখব যে স্পর্শক এবি এর উপরে স্পর্শবিন্দু পি, তাই তো? স্পর্শবিন্দু পি, স্পর্শবিন্দু পি ছাড়াও
কিউ হলো একটি বহিস্থ বিন্দু, তাই তো? একটি বহিস্থ বিন্দু, পি ছাড়া স্পর্শকের উপরে আর একটা বিন্দু, সেটা হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে সেটা লিখলাম। এরপর কি করেছিলাম আমরা? ও আর কিউ যুক্ত করেছিলাম, তাই তো? দেখো, ও কিউ যুক্ত করার ফলে, ও আর কিউ যুক্ত করলাম, তাহলে ও কিউ যুক্ত করার ফলে ও কিউ এবং বৃত্তের ছেদবিন্দু, তার মানে ও কিউ আর এইখানে বৃত্তের একটা ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দুটার একটা নাম দিলাম আমরা আর, ধরে নাও। তাহলে ও কিউ যুক্ত করার ফলে ও কিউ এবং বৃত্তের ছেদবিন্দু হলো আর। ঠিক আছে, এটা হলো ছেদবিন্দু আর। এই পর্যন্ত ক্লিয়ার? এবার যাব আমরা নেক্সট স্টেপে। এবার দেখবো আমরা কি হয় ও কিউ যুক্ত করার পর আর যে বৃত্তকে ছেদ করলো, তাহলে কি হয়। আর হলো ছেদবিন্দু, অতএব আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে দেখো লিখতে পারি যে ও আর মানে এই যে এই ডিস্টেন্সটা, ও আর মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, বোঝা গেছে? ও আর মানে এই ডিস্টেন্সটা, মানে যেখান থেকে ছেদ করছে আর বৃত্তের কেন্দ্র। ও আর এটা কিসের সাইন? এটা কিসের সাইন? লেস দ্যান ইকুয়াল টু, মানে ও আর এর দৈর্ঘ্য হচ্ছে কম। কার থেকে কম? ও কিউ, মানে এই টোটালটার থেকে নিশ্চয়ই এইটুকুর দৈর্ঘ্য কম হবে। ক্লিয়ার? টোটালটা আছে এতটা বড়, তার থেকে আমরা এইটা দেখছি ও আর, তার মানে ও কিউ এর থেকে ও আর কম হবে। ও আর কার থেকে কম? ও কিউ এর থেকে কম। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো ফান্ডামেন্টাল? একদম ভিত থেকে ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। ও আর লেস দেন ও কিউ। ঠিক আছে, আর কি? এখানে আমাদের লিখে দিতে হবে যে ও আর যেহেতু ও কিউ এর থেকে ছোট, কি জন্য ছোট? এখানে লিখে দিতে হবে যেহেতু, এটা যেহেতু চিহ্ন, যেহেতু আর হলো ও কিউ রেখাংশের মধ্যবর্তী, মধ্যবর্তী। আর হলো ও কিউ রেখাংশের মধ্যবর্তী। এই লাইনটার একটা ইম্পর্টেন্স আছে, কিরকম? আর হলো ও কিউ রেখাংশের মধ্যবর্তী, মানে আর হলো ও কিউ রেখার মাঝের একটা অংশ। তার মানে কি? ও কিউ হলো টোটাল রেখা, তার মাঝের একটা অংশ ছোট নিচ্ছি, তার মানে তো অবশ্যই ওই ছোট অংশটা গোটা রেখাটার থেকে কম হবে, সেটাই লিখেছি। আর কি? এরপর আবার লিখতে পারি, দেখো, অতএব দিয়ে ও আর, ও আর যে রেখাটা, এই যে ও আর, ও আর আর কি? ও আর হচ্ছে ওপি, যে ব্যাসার্ধ আছে। ও আর ওপি আমরা সমান বলতে পারি কি না? ও আরও তো ব্যাসার্ধ, অন্যভাবে দেখতে গেলে তুমি যেদিকেই লাইন টানো, ধরো এদিকে একটা লাইন টানলাম, তো সেটাও একটা ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা যায় সেটাকে ব্যাসার্ধ বলে। তাহলে ও আর একটা ব্যাসার্ধ, ওপিও একটা ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ও আর ইকুয়াল টু ওপি। সেরকমই ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, কি জন্য? যেহেতু ও আর কমা ওপি একই বৃত্তের ব্যাসার্ধ। কি হলো তাহলে? একই বৃত্তের ব্যাসার্ধ হলো, তাই তো? ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ হলো। ঠিক আছে, ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এরপর আমরা কি লিখবো তাহলে? ও আর ওপি ইকুয়াল টু হলো, তাহলে আমরা কি লিখবো?
ওখান থেকে আমরা দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি যে অতএব ওপি, ওপি কি, ওপি দেখো কি, ওপি হচ্ছে লেস দেন, ওপি লেস দেন ও কিউ, তাই তো? এটা বলতেই পারি আমরা ওপি ও কিউ এর থেকে ছোট, সেটাই লিখেছি ওপি লেস দেন ও কিউ। এবার লিখবো আমরা যেহেতু কিউ হলো বহিস্থ বিন্দু যা এবি স্পর্শকের উপর অবস্থিত। দেখো এরপর তাহলে কি লিখবো, এরপর লিখবো সুতরাং সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে, বৃত্তের কেন্দ্র ও থেকে যতগুলি সরলরেখা, যতগুলি সরলরেখা টানা যায় তাদের মধ্যে কি, তাদের মধ্যে, তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম, তাই তো? এরপর কি, এরপর আমরা জানি, কি জানি আমরা, ক্ষুদ্রতম দূরত্বই লম্ব, তাই তো? অতএব ওপি লম্ব কি, ওপি লম্ব এবি। পাশে লিখে দেবো আমরা প্রমাণিত। বুঝেছ? একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লিয়ার। যদি কেউ না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, কমেন্টে আমি তোমাদের বলেইছি 1 to 1 আমি সলভ করে দেবো। আর দেখো কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের মতোই আমাদের যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট বা অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারা সবাই ওখানে যুক্ত হয়ে আছে। তুমি যদি ওখানে গ্রুপ ডিসকাশন করতে চাও বা ফ্রি পিডিএফ মেটেরিয়ালস পেতে চাও তাহলে ওখানে জয়েন করে যাও। দেখো তুমি অনেক ফ্রি মেটেরিয়ালস পাবে, যেগুলো আমরা পেড ব্যাচে সাধারণত দিয়ে থাকি, সেগুলো ফ্রি পেয়ে যাবে।